বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খুব ছোট থেকেই একটা কথা শুনে আসি, সেটা হলো রাজার ছেলে রাজা হয়। তাহলে কি প্রজার ছেলে কখনো রাজা হবে না? আমাদের চিন্তা চেতনার সংস্কার করতে হবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ আমাদের শুধু রাজার ছেলে নয়, প্রজার ছেলেকেও রাজা বানাতে হবে। আমাদের সমাজে পরিবার মূলত তিন শ্রেণীর: এক, উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং সর্বশেষ হলেন নিম্নবিত্ত। এই উচ্চবিত্ত শ্রেণীর পরিবারের সংসার চালাতে, সন্তানদের পড়ালেখার খরচ যোগাতে বিন্দুমাত্র সমস্যা হয় না, এবং প্রতিটা খরচের মধ্যেই তাদের একটা বিলাসিতা ভাব থাকে। সন্তানের জন্য আবাসন, খাদ্য, পরিবেশ কিংবা শিক্ষা প্রতিষ্ঠান সকল ক্ষেত্রেই তাদের সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা থাকে। এই সন্তানটি এমন সুযোগ সুবিধা পাওয়ায় তার মানসিক এবং শারীরিক বিকাশ যেমন ভালোভাবে গড়ে ওঠে, তেমনি তার আশপাশের কমিউনিটিটাও অনেক উঁচু লেভেলের হয়। পরবর্তীতে সে শিক্ষা জীবন শেষ করে এবং চাকরি জীবনে বা কর্মজীবনে শুরু করতে যায়। এই ক্ষেত্রে কর্মজীবনের যে কোনো প্রতিযোগিতায়, যে কোনো পরীক্ষায় সে অবতীর্ণ হন না কেন, তখন তার জন্য সেটা সহজ থেকে সহজতর হয়, হোক সেটা ইন্টারভিউ কিংবা ভেরিফিকেশন। এই ধাপগুলোতে সহানুভূতিও তাদের প্রতি একটু সবারই বেশি থাকে। উচ্চ পর্যায়ের পদটিতে তিনি যখন আসীন করেন, তখনই আমরা বলি রাজার ছেলে রাজা হয়েছে বা রাজার ছেলে রাজা হওয়া। এখন মধ্যবিত্ত শ্রেণী। এই শ্রেণীর অভিভাবকরা মোটামুটিভাবে সংসার ও সন্তানদের পড়ালেখার খরচের সংকুলন করে থাকেন। সেই সংকুলনে বিলাসিতা থাকে না, জৌলস থাকে না, প্রয়োজনের অতিরিক্ত খরচও তারা করতে পারেন না। সন্তানদের জন্য মোটামুটি মানের আবাসন কিংবা শিক্ষা ব্যবস্থার তারা করে থাকেন। অতিরিক্ত কিছু যখনই করতে যান, তখন পরের মাসে তাদেরকে সমস্যায় পড়তে হয়, খরচ সংকলন করতে খুব ডিফিকাল্ট হয়ে যায় তাদের জন্য। এদের এই সন্তানদের অধিকাংশ একটা অংশ নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের কোনো পিছুটান থাকে না। তারা কি করতে পারে? আর নিজের অ্যাম্বিশনকে সামনে নিয়ে আসতে পারে, নিজের আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে আসতে পারে। সেই অনুযায়ী তারা চেষ্টা অব্যাহত রাখে। একটা পর্যায়ে তারা যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করে এবং অধিকাংশ ছেলেপিলে তখন চাকরিতে প্রবেশ করে, মানে ভালো মানের চাকরিতে প্রবেশ করে। বাকিরা মধ্যম লেভেলের চাকরিতেও প্রবেশ করেন। নিম্ন লেভেলের চাকরিতেও আছে, খুব সংখ্যায় কম। এবার আসি আমার টার্গেটিং গ্রুপ, নিম্ন শ্রেণী। এই শ্রেণীটি অত্যন্ত নিষ্পেষিত, নির্যাতিত। ব্যাপারটা এমন যে কুল রাখি না ঠাঁই রাখি। নিম্নবিত্ত শ্রেণীর লোকগুলোর অধিকাংশই অনুন্নত বা অবহেলিত এলাকার বাসিন্দা হয়ে থাকে। আর এমনও আছে যে ভোর থেকে একটা ছেলে তার বাবার সাথে ক্ষেত খামারে কাজ করেছে, তারপর তিনি কোনো রকমভাবে ওয়াশ করে শরীরটা সাইকেল চালাতে চালাতে কিংবা হেঁটে হেঁটে অনেক দূরের অবস্থিত তার স্কুল বা কলেজে সে হাজির হচ্ছে পড়তে। আবার ওই স্কুলের শিক্ষকরা এমন যে ইংরেজি পড়াতে পারে না, অঙ্ক বুঝে না, আর পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান পড়াতে হবে, বোঝাতে হবে, এই ভয়ে ওই শিক্ষক ক্লাসও করায় না, অর্থাৎ ক্লাসে সে অনুপস্থিত থাকে। এটাই কিন্তু বাস্তবতা। তাহলে কি পড়বে, কি শিখবে? তারপরেও অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ওই পরিবারের বড় সন্তানটি একটা সময় মেট্রিক পাস করছে, কিন্তু ইতিমধ্যে তার মা অসুস্থ, চিকিৎসার খরচ জোগাতে পারে না। দুটো বোন বড় হয়েছে, বারবার সম্বন্ধ আসতে বিয়ের, তাদেরকে বিয়ে দিতে হবে। ছেলেপক্ষ ইনিয়ে বিনিয়ে বলছে যে যৌতুক দিতে হবে। ভূমিহীন বাবা বর্গা চাষ করে, এই চাষের ক্ষেত্রে সে নিজের খাবারটাই জোটে না ফ্যামিলির। এখানে কিভাবে মার চিকিৎসা করবে, এখানে কিভাবে বোনের বিয়ে দিবে, আর কিভাবেই বা ডাল চাল কিনবে? তো এত চাপ নিয়ে কেউ পড়ালেখা করতে পারে না, করা সম্ভব হয় না। তার মনটা ভেঙে যায়, মাথাটা ঘুরে। তাহলে উপায় কী?
তখন দেখে গেছি তার ফ্যামিলির বা অন্যান্যরা তাকে বুদ্ধি দেয়, তুই এক কাজ কর, তুই একটা সরকারিতে চাকরিতে ঢুকে যা। বাট এই সরকারি চাকরিটা কী লেভেলের, তখন তার আর এত চিন্তা ভাবনার কিছু নেই। তখন সে কী করে, একটা সরকারিতে চাকরি ঢুকে যায়, সেটা সিপাহী হোক, সৈনিক হোক বা কনস্টেবল হোক, অথবা সরকারি অফিসের একটা কেরানি হোক। এই ছেলেটার মেধা থাকা সত্ত্বেও তার স্বপ্নের এভাবে একটা মৃত্যু ঘটে যায়। দেখুন, প্রথম দুটো শ্রেণী, উচ্চ শ্রেণী আর মধ্যবিত্ত শ্রেণী, এই শ্রেণীদের চাকরিতে প্রবেশের উপায়টা অনেকটাই সহজ ছিল। তারা লেখাপড়া করছে, অনেক ভালো চাকরিতে ঢোকার সহজ ছিল তাদের। কোনো ক্ষেত্রে হয়তো এটা সহজ হয়েছে তার পারিবারিক স্ট্যাটাসের জন্য, আবার কোনো ক্ষেত্রে হয়তো বা তার প্রচেষ্টার জন্য এটা সহজ হয়েছে। তাদের ভবিষ্যৎ প্রজন্মের পথটাও কিন্তু অনেকটা সুন্দর হচ্ছে, একইভাবে তাদের পথটাও সহজ এবং সহজতর হবে। কিন্তু আজকে যে ছেলেটা স্বপ্ন ভঙ্গ করে নিচু পদে একটা চাকরি জোগাড় করলো ফ্যামিলির খরচ সংকুলনের জন্য, সেই ছেলেটার ভবিষ্যৎ প্রজন্মটা কি হলো? এই ছেলেটার মতোই হবে, মুখ থুবড়ে পড়ছে, তার স্ট্যাটাস বেশি দূর যাবে না। এখান থেকে উত্তরণের উপায়টা কি? এখান থেকে উত্তরণের উপায়টা আমাদের খুঁজতে হবে। প্রথমত আপনি ভাবুন তো, আপনার জেলার ডিসিকে, পুলিশ সুপার বা পুলিশ কমিশনারকে, আপনার বিভাগীয় কমিশনারকে, অর্থাৎ আরও একটু যদি উপরে ভাবুন, মন্ত্রণালয়ের সচিবকে, বাহিনীর প্রধানগুলোর প্রধানকে, কিংবা 3 বাহিনীর প্রধানকে, প্রত্যেকেই তারা অত্যন্ত গুণীজন। তারা মেধা, তাদের শ্রম দিয়ে অনেক কষ্ট স্বীকার করে, ধৈর্য ধরে পড়ালেখা করে তারপর ভালো চাকরিতে প্রবেশ করেছে। আজ তারা তার প্রতিফলন হিসেবে এই পর্যায়ে পৌঁছেছে। সংসারে পিছুটান কম বেশি তাদেরও ছিল। কাজেই আপনার সন্তানকে যদি আপনি ওই পর্যায়ে দেখতে চান, আপনি যদি মনে করেন যে আপনার উত্তরাধিকারীদের জন্য সুন্দর একটা ভবিষ্যৎ রেখে যাবেন, কিংবা আপনার পিছিয়ে পড়া এলাকাকে যদি সামনে নিয়ে যেতে চান, আপনার সন্তানকে পড়ালেখা করানোর বা কন্টিনিউ চালিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। এখন আপনার সন্তানের জন্য করণীয়টা কি? এক্ষেত্রে আমি 10টা করণীয় বলবো। প্রথমত হলো, 1 নম্বর, ঘুষ ছাড়া তো চাকরি হয় না। এই চিন্তা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। আপনাকে বেরিয়ে আসতে হবে, আপনার সন্তানকে বের করে নিয়ে আসতে হবে। তাকে মনে করিয়ে দিতে হবে যে তোমার মধ্যে যদি ভালো কিছু থাকে, সেই মেধার বিকাশ যদি তুমি ঘটাতে পারো, তাহলে তুমি অবশ্যই অনেক ভালো লেভেলের একটা চাকরিতে তুমি প্রবেশ করার সুযোগ পাবে। নাম্বার 2, ছোটোবেলায় যখন দৌড় প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করতাম, পা পিছলে পড়ে যেতাম, আমার সাথের লোকজন আগে চলে যেত, জিতে যেত, তখন আমার মা কান্না থামানোর জন্য কি বলতেন? আগে গেলে বাগে খা, পিছে গেলে সোনা পা। এভাবে আমাদের বুঝ দিতেন, সান্ত্বনার বাণী শোনাতেন। তখন আমরা কান্না থামাই দিতাম, হ্যাঁ আমরা তো সোনা পাবো। ঠিক এই চিন্তা ভাবনাটাই, অর্থাৎ মার এই সান্ত্বনার বাণীটা আপনার সন্তানের মাথায় ঢুকিয়ে দিতে হবে। ছোট চাকরিতে এত তাড়াতাড়ি তোমার প্রবেশের কোনো দরকার নেই, তুমি আরও লেখাপড়া করো, তুমি অনেক ভালো একটা চাকরি তুমি পাবে, ভালো একটা সরকারি চাকরি তোমার পাওয়ার মতো যোগ্যতা আছে, বোঝাতে হবে। 3 হলো, মেট্রিক পাশের চাকরি, ইন্টার পাশের চাকরি এবং গ্র্যাজুয়েট শেষের চাকরি, এই চাকরিগুলি এক লেভেলের নয়, এটা তাকে বোঝাতে হবে। তার মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিসিএস দেখ, বিজিএস দেখ, এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হোক, এখানে বড় কর্মকর্তা হোক, জজ হোক, ম্যাজিস্ট্রেট হোক, বিচারক হোক, এই সুযোগগুলো আছে, ওর জন্য অপেক্ষা করছে। এই জিনিসটা বোঝাতে হবে। নাম্বার 4,
খুব ছোট থেকেই বেসিক ভালোভাবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে ক্লাসের যে পাঠ্য বই আছে এই বইগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি অতিরিক্ত হিসেবে পারিপার্শ্বিক যে নলেজ আছে, সাধারণ জ্ঞান আছে, এগুলো অর্জন করতে হবে। নাম্বার 5, ইংলিশ মিডিয়াম কিংবা উচ্চ বেতনের স্কুল কলেজ হলেই যে ভালো মেধাবী ছাত্রছাত্রী হবে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। নিজের সন্তানকে এটা বুঝিয়ে তার যে হীনমন্যতা আছে এখান থেকে দূর করতে হবে। এই তো গত পরশু দিন দেখলাম এখানে একটা ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ আছে, এখানের দুটো ছেলে হয়তো 7-8-এ পড়ে সিগারেট ফুঁকতে সবার সামনে। কই তো সে কি ভালো ছাত্র হয়ে গেল, সে ভালো ছেলে হয়ে গেল? ন, এটা ভাববার কিছু অবকাশ নেই। নাম্বার 6, নিজের সন্তানের মধ্যে অনেক কিছু আছে, সে একটা সময় বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের পদটি সে পেতে পারে, এরকম ধরনের তাকে এনকারেজ করতে হবে, তাকে তার কনফিডেন্ট গ্রো করতে হবে, তাকে আত্মবিশ্বাসী করে তুলতে হবে। নাম্বার 7, সে জীবনে ভালো কিছু করলে তার ওই পিছিয়ে পড়া এলাকার আরও 10 জনকে সে টেনে উপরে উঠাতে পারবে, এটা তাকে বোঝাতে হবে। নাম্বার 8 হলো বাস্তব জীবন, বাস্তবতা এবং টেকনিক্যাল জ্ঞান আহরণে উদ্বুদ্ধ করতে হবে এবং মোবাইল ব্যবহারে সচেতন হতে হবে। খারাপ বন্ধুবান্ধবের আড্ডা থেকে তাকে বেরিয়ে আসতে হবে, এটা বোঝাতে হবে। নাম্বার 9 নম্বর, নিজেদের কষ্ট হলেও সন্তানকে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতে হবে বা সবসময় তাকে সুযোগ দিতে হবে। লাস্ট ওয়ান, নাম্বার 10, সন্তান যখনই মনে করবে আমি তো ওদের থেকে পিছিয়ে আছি, ওরা বিভিন্ন ফ্যাসিলিটি পাচ্ছে, আমি তত দূর যেতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, তখন এই সন্তানকে তার ছোটবেলায় যেটা শিখেছে খরগোশ এবং কচ্ছপের প্রতিযোগিতার যে গল্পটা, সেটা তাকে মনে করাই দিতে হবে। চেষ্টা অব্যাহত রাখুন, দেখবেন শুধু রাজার ছেলেই রাজা হয় না, প্রজার ছেলেও কোনো একদিন রাজা হবে, সর্বোচ্চ লেভেলেও যায় পৌঁছাবে। সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো এখানেই রাখছি, পরবর্তীতে হয়তো আরও কোনো একটা টপিকস নিয়ে কথা বলবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।